আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে বেজলাইন টুলস ব্যবহার করে কিভাবে আপনি বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই করে রেকর্ড সংরক্ষণ করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি বেজলাইন টুলসের মাধ্যমে বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই করে রেকর্ড সংরক্ষণ করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তো প্রথমেই আমরা শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ 2025-এর যে ছকটা তৈরি করেছি সেই ছকটা তৈরি করলাম। আমি আজকে দেখাবো তৃতীয় শ্রেণীর বাংলা। আসলে শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণের বাংলা বিষয়ের যে ছকটা তৈরি করা হয়েছে এটা শুধু তৃতীয় শ্রেণীর না, এটা কিন্তু প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবার একই রকম, যা আপনারা আগে জানেন। তারপরেও আজকে আমি দেখাবো তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণটা কিভাবে করবেন। তো এই ছকের মধ্যে প্রথমে যে বাংলা বিষয় পড়ায় ওই শিক্ষকের নাম এবং যাচাইয়ের তারিখটা লিখে নেবেন। লেখার পরে এখানে তো শিক্ষার্থীর রোল নং আছে আর এখানে শিক্ষার্থীর নাম আছে। তো বাংলা বিষয়ের একটা হলো পঠন দক্ষতা আর একটা হলো লিখন দক্ষতা। তো পঠন দক্ষতার সূচকগুলি হলো বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দ ভাণ্ডার, তারপরে সাবলীলতা, বোধগম্যতা এবং অনুসিদ্ধান্ত। আর লেখার ক্ষেত্রে যে দক্ষতাগুলি আছে সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম চিহ্ন এবং ব্যাকরণ জ্ঞান, এইগুলির উপরে আমরা শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই করব। ঠিক আছে। তো এখন শিক্ষার্থীর বাংলা বিষয়ের বর্ণজ্ঞান যাচাইয়ের জন্য বেজলাইন টুলস ওপেন করব। তো এই যে দেখেন তৃতীয় শ্রেণী, তারপরে এখানে আছে কি বিষয় বাংলা। এখন আমি এই যে বেজলাইন টুলস আছে এখানে কিন্তু বিদ্যালয়ের নাম শিক্ষার্থী লিখবে, তারপরে শিক্ষার্থীর নাম শিক্ষার্থী লিখবে, তারপরে তার রোল নং লিখবে, তারপরে তার লিঙ্গ, ছেলে হলে এখানে টিক চিহ্ন দিবে আর মেয়ে হলে এখানে টিক চিহ্ন দিবে, তারপরে শাখা যদি থাকে শাখাটা এখানে দিয়ে দিবে। তো প্রশ্ন 1, নামগুলো পড়ে সঠিকটিতে গোল চিহ্ন দাও। এখন এখানে যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোর মধ্যে পশু এবং পাখি মিশ্রিত অবস্থায় আছে। তো যেহেতু বলছে পাখি, শিক্ষার্থী যদি এটার মধ্যে, তারপরে এটার মধ্যে, তারপরে এটার মধ্যে, তারপরে এটার মধ্যে সে গোল চিহ্ন দিতে পারে তাহলে বুঝবেন তার বর্ণজ্ঞানটা অর্জিত হয়েছে। ঠিক একইভাবে এখানে সবজির নামগুলোতে গোল চিহ্ন দাও। এখানে সবজিগুলো যদি সে চেনে, এই যে পটল, তারপরে লাউ, আলু, তারপর এখানে আছে টমেটো, তারপর এখানে আছে বেগুন, এগুলো হলো সবজি। তো শিক্ষার্থী যদি চেনে তাহলে তার এটার উপর ভিত্তি করে আপনি রেকর্ড সংরক্ষণে কিভাবে কোডিং করবেন এটা দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমরা দেখেন তার বর্ণজ্ঞান এবং ধ্বনি সচেতনতা দুটোই পেয়ে গেলাম। যদি বর্ণজ্ঞানের মধ্যে 1 নাম্বার শিক্ষার্থী সবকিছুই ভালোভাবে পারে তাহলে তাকে 4 দিবেন, 4 হলো অতি উত্তম। ঠিক ধ্বনি সচেতনতার মধ্যেও যদি সে সবগুলি পারে তাহলে এখানে 4 দিবেন। তো কিভাবে কোডিং করবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও গতকালকে দিয়েছি, সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এই যে দেখেন আই বাটন আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে কোডিং সম্পর্কে সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন। তারপরে দেখেন শিক্ষার্থীর বাংলার পঠন দক্ষতার ক্ষেত্রে আমরা শব্দ ভাণ্ডারে যদি যাই, তো শব্দ ভাণ্ডার যাচাই করার জন্য বেজলাইন টুলসটি ওপেন করি। এখানে দেখেন ছবির সাথে মিল করে শূন্যস্থানে কোনটি বসবে সেটিতে গোল দাগ দাও। তো ছবির সাথে মিল আছে বাক্যটিতে গোল দাগ দাও। এই ছবির সাথে মিল আছে এরকম দেখেন শিশুটি কি করছে এখানে, তাই না? যদি কোনো শিক্ষার্থী এখানে গোল দাগ দেয় যে শিশুটি পড়ছে তাহলে বুঝবেন যে সে শব্দগুলি চিনতে পারছে। ঠিক এখানে দেখেন এই ছবিতে এই লোকটি কি করছে। তো যদি কোনো শিক্ষার্থী এখানে গোল দাগ দেয় যে লোকটি মাছ ধরছে তাহলে কিন্তু এখানে শব্দগুলি সে চিনতে পারছে। এখানে দেখেন প্রত্যেকটাতে 2টি করে শব্দ। শিশুটি ঘুমাচ্ছে, তারপর শিশুটি পড়ছে, শিশুটি দৌড়াচ্ছে, শিশুটি খাচ্ছে, এখানে 2টি শব্দ। আর এখানে 3টি শব্দ, লোকটি সাঁতার কাটছে, লোকটি মাছ ধরছে, লোকটি গোসল করছে, লোকটি ধান কাটছে। তো এখানে যদি সঠিকভাবে দিতে পারে তাহলে তাকে যেভাবে কোডিং করবেন, যদি 2টোই পারে তাহলে তো অতি উত্তম। আর 2টোর ক্ষেত্রে মনে করেন একটি পারছে আরেকটি পারে নাই তাহলে শুধু উত্তম দিবেন। আর যদি দেখেন যে শিশুটি ভুল করছে, 2টার মধ্যে ভুল করেছে তাহলে 0 দিবেন। ওইটি আমি কোডিং এর ভিডিওতে আলোচনা করেছি। তো আমি ধরে নিলাম শিশুটি একটা পারছে আরেকটা পারে নাই। তো শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে তাকে আমরা দিব উত্তম দিব। তো উত্তমের ক্ষেত্রে কোডিং হলো 3। এখন দেখেন সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত, সেটার ক্ষেত্রে যেভাবে কোডিং করব সেটার ক্ষেত্রে কোডিং করার জন্য আমরা আবার বেজলাইন টুলসটি ওপেন করি। প্রথমে দেখি আমরা সাবলীলতা। এখানে একটা জিনিস দেখেন যে প্রশ্ন 3, কোন কোন বর্ণ যোগে যুক্ত বর্ণ গঠিত হয়েছে সেটিতে গোল দাগ দাও।
এটার মধ্যেও কিন্তু বর্ণজ্ঞান আছে। তো এই আইটেমটা আসলে বর্ণজ্ঞানের মধ্যে পড়ে। আপনারা কোডিংয়ের ক্ষেত্রে প্রথম যে অংশটা ওই বর্ণজ্ঞানের অংশ এটা দিবেন। এরপর নিচে আরেকটা দেখেন শব্দজ্ঞানের ক্ষেত্রে নাম্বার 4 দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের সঠিক সমার্থক শব্দসমূহের মিল করো। এখন এখানে আছে শব্দ আর এখানে আছে সমার্থক শব্দ। প্রত্যেকটা শব্দের তিনটি করে সমার্থক শব্দ আছে। তো শিক্ষার্থী যদি বাম পাশের শব্দটাকে সঠিকভাবে ডান পাশের শব্দের সাথে মিলাতে পারে তাহলে বুঝবেন তার শব্দজ্ঞান প্রখর। এইভাবে তার শব্দজ্ঞান যাচাইটা আপনি এখান থেকে করতে পারেন। এখন এখানে দেখেন 5 নম্বরে আছে বাক্যটির শেষে কোন চিহ্ন বসবে। এখানে বিরাম চিহ্নর বেলায় আমরা তাকে কোডিং করার জন্য টেস্ট করতে পারি যে তুমি কি আমাকে সাহায্য করবে, এখানে কোন বিরাম চিহ্নটা বসবে। তাহলে এখানে হলো বিরাম চিহ্নে সে কতটুকু চিনতে পারছে, আর এখানে হলো শব্দের অর্থ। হ্যাঁ, শব্দ যদি কি অর্থ প্রকাশ করে তাহলে তার যদি শব্দ ভাণ্ডার ভালো থাকে এটা সে লিখতে পারবে। তারপরে কোন বাক্যটি সঠিক, এখানে শিক্ষার্থীর বোধগম্যতা, হ্যাঁ এই দুটি আপনি এটা ফেলতে পারেন। সেক্ষেত্রে কোডিং করবেন। আমি যাব একবারে বুঝাই নিই এখান থেকে। তারপরে দেখেন অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান যাচাই করবে। বন ও পাখি, একটা শিক্ষার্থী এই অনুচ্ছেদটি পড়বে, সে যদি সাবলীলভাবে পড়তে পারে তাহলে যেহেতু আপনি শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই করবেন তো আপনি বুঝবেন যে আসলে সে সাবলীলভাবে পারছে কিনা। তারপরে আপনি বুঝবেন এই অংশটা পড়ে তার মধ্যে বোধগম্যতা মানে সে বুঝতে পারছে কিনা। ঠিক আছে, তারপরে নিচে দেখেন শিক্ষক স্টপওয়াচ ঘড়ি ব্যবহার করবেন এবং 9.1 থেকে 9.4 নং শব্দের সংখ্যা লিপিবদ্ধ করবেন, যে 9.1 থেকে 9.4 পর্যন্ত। এখানে 1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে শিক্ষক স্টপওয়াচ ব্যবহার করবেন। 1 মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছে শিক্ষক স্টপওয়াচ ব্যবহার করে কাউন্ট করবেন। অনুচ্ছেদের মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে শিক্ষক কাউন্ট করবেন। অনুচ্ছেদটির মধ্যে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো লিপিবদ্ধ করবেন। যেমন এখানে যে শব্দগুলি শিক্ষার্থী উচ্চারণ করতে পারেনি বা পড়তে পারেনি, হ্যাঁ ওই শিক্ষার্থীর এখানে এটা লিপিবদ্ধ করবেন। আচ্ছা, তারপরে আমি একবার এখানে জায়গায় এটা শেষ করে দিই আমি, যে অনুচ্ছেদ 9.4 থেকে 9.7 নম্বর প্রশ্ন করবেন ও লিখতে দিবেন। আচ্ছা, এটা লেখার ক্ষেত্রে আমরা পরে যাব। এখন এখান থেকে আমরা যে কোডিং করব এটা আমরা একটু যাই। তো ওই যে প্যারাটা আপনি দিলেন সে যদি সাবলীলভাবেই পড়তে পারে তাহলে অতি উত্তম, যদি সাবলীলভাবে না সাবলীলের সে একটু কম পারে তাহলে উত্তম। হ্যাঁ, আপনি তো নিজেই বুঝবেন এখানে কি চলতি মানের নিচে নাকি চলতি মানের না উত্তম নাকি অতি উত্তম, সে অনুযায়ী আপনি এখানে কোডিং করবেন। তো আমার শিক্ষার্থী দিলাম সে উত্তম। এখানে সহায়তার প্রয়োজন নেই, আপনি আসলে শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই করতেছেন। এরপরে কিন্তু আপনি আবার যে অংশে শিক্ষার্থী দুর্বল সেটার জন্য কিন্তু আপনি শিক্ষার্থীদের শিখন অবস্থানের অগ্রগতির জন্য অন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আচ্ছা, যেই প্যারাটা দিলেন সেই প্যারাটা শিক্ষার্থী পড়ে সে কতটুকু বুঝতে পারছে এটা আপনি অবশ্যই বুঝতে পারছেন, সেই ক্ষেত্রেও আপনি তাকে এখানে বোধগম্যতার গড়ে কোডিং করবেন। তো আমার শিক্ষার্থী উত্তম, অতি উত্তম না, এই জন্য 3 দিলাম। অনুসিদ্ধান্ত হলো যে প্যারাটা পড়ে শিক্ষার্থী যদি এর সম্পর্কে কিছু বলতে পারে, হ্যাঁ এটা হলো তার অনুসিদ্ধান্ত। সেই ক্ষেত্রে যদি ভালো বলতে পারে অতি উত্তম, মোটামুটি মানে উত্তম হলে অতি উত্তমের নিচে মানে কিছু কম পারলে উত্তম, আর চলতি মানের হলে আপনি 2 দিবেন। আমার শিক্ষার্থীটা চলতি মানের হয়েছে তাই 2 দিলাম। এখন আমরা যাব লিখন দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে সঠিক প্রবাহ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা লেখার যে সপ্ত স এটা তো আপনারা জানেন, হ্যাঁ তারপরে আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে দেখেন সপ্ত স সঠিক প্রবাহ। এটা হলো সঠিক প্রবাহ হলো বর্ণ বা অক্ষর কোন স্থান থেকে শুরু করে কোন স্থানে শেষ করতে হবে তার সঠিক দিক নির্দেশনা। যেমন তালিবেশটা দেখেন এখান থেকে শুরু হয়ে দেখেছেন এখানে নিচে গেছে, তারপর উপর থেকে একটা টান দিবেন এখানে আর এখানে একটা টান দিবেন। এইভাবে যদি লিখতে পারে তাহলে সঠিক প্রবাহ ঠিক আছে। তারপরও আমি কিছু বাংলা লেখা দেখাই আপনাদের। এই যে দেখেন, যেমন আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি, তো সরাইটা কই থেকে শুরু হয়েছে, অনেকে কিন্তু উল্টা লেখে, হ্যাঁ এটা কিন্তু সঠিক প্রবাহ হলো না। তো আপনি হাতের লেখাটা দেখেই বুঝতে পারবেন যে তার সঠিক প্রবাহ ঠিক আছে কিনা। সঠিক প্রবাহের পরে হলো সঠিক আকৃতি, তারপরে সমান্তরাল। এই 2টা জিনিস আমরা দেখি। শিক্ষার্থী যখন লেখে যে লেখার সাইজ মানে আকৃতিগুলি সমান আছে কিনা, হ্যাঁ এগুলি আমরা দেখব। তারপরে সমান্তরাল, যেমন এই যে লাইনটা লিখলো এই লাইনটা থেকে নিচের লাইনটার দূরত্ব সমান আছে কিনা, কারণ আমরা যখন শিক্ষার্থী লিখতে দিই আমরা কিন্তু সাদা কাগজে লিখতে দিই, ওইখানে এরকম লাইন টানা থাকে না। তো এই লাইনের সাথে এই দ্বিতীয় লাইনটার সমান্তরাল ঠিক আছে কিনা। অনেকের দেখবেন এখান থেকে শুরু করে সে এইদিকে চলে আসে, এইভাবে কোনাকুনি চলে যায় অথবা এইভাবে কোনাকুনি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু লাইনের সমান্তরাল ঠিক থাকলো না। হ্যাঁ, তারপরে কি এটা দেখি আমরা একটু। তো আমরা এখন দেখব মাত্রা ও বানান, বিরাম চিহ্ন এবং ব্যাকরণ জ্ঞান।
তো এখানে দেখেন শিক্ষার্থী যখন মা পাখি কোথায় গিয়ে ফসলের দানা আনে সে যখন এটা লিখবে তো ওই লেখার মাত্রা ও বানান যদি ঠিক থাকে তাহলে বুঝবেন শিক্ষার লেখার দক্ষতা অতি উত্তম। হ্যাঁ, তারপরে যে লেখার পরে সে যদি বিরাম চিহ্নগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে বুঝবেন শিক্ষার্থী বিরাম চিহ্নের ক্ষেত্রেও অতি উত্তম। তারপরে লেখার উত্তরগুলো ব্যাকরণগত দিক দিয়ে যদি ঠিক থাকে, যেমন মধুয়ের স্বাদ কেমন, তো যদি সে লেখে মধুয়ের স্বাদ মিষ্টি তাহলে বুঝবেন যে তার ব্যাকরণগত দিক ঠিক আছে। অথবা গল্পটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অনেকে উত্তর এলোমেলো লেখে, যদি এলোমেলো লেখে তাহলে বুঝবেন ব্যাকরণগত জ্ঞান তার ঠিক নেই, আর যদি সঠিকভাবে লেখে তাহলে বুঝবেন ব্যাকরণগত জ্ঞান তার ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোডিংটা করে দিই। তো আমার শিক্ষার্থী সঠিক প্রবাহে, সবগুলি লিখতে পারিনি সঠিক প্রবাহে, এই জন্য উত্তম দিলাম। উত্তমের ক্ষেত্রে কোডিং হলো 3। আর সঠিক আকৃতি হয়নি, এটাও দিলাম উত্তম 3। সমান্তরাল হয়নি, এটা চলতি মানের দিলাম। মাত্রা ও বানান এটা উত্তম হয়েছে। বিরাম চিহ্ন সঠিক ব্যবহার করছে, এটা উত্তম। ব্যাকরণগত জ্ঞানে সে একটু সমস্যা আছে, এটা হলো শুধু উত্তম। তো এভাবে আমি কোডিং করলাম। তো আপনারা আমি যেভাবে দেখেছি এভাবেও করতে পারেন। আসলে বলে না যে টিচার্স মেথড ইজ দ্য বেস্ট মেথড। এখানে জাস্ট আমি একটা নমুনা দেখাইলাম আপনাদের। এভাবে আপনি সকল শিক্ষার্থীর বাংলা বিষয়ের রেকর্ড সংরক্ষণ করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও থাকবে 4র্থ শ্রেণীর গণিত বিষয়ে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।